হ্যালো, হ্যালো। হ্যাং হয়ে যাচ্ছে কেন? হ্যাং হয়ে যাচ্ছে, থেকে থেকে হ্যাং হয়ে যাচ্ছে। লাইভ হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হোমিও জ্ঞান বিনিময় কেন্দ্রের দূরের ও কাছের সাথী বন্ধুগণ, ঔষধ, যদিও ঔষধ অতি সাধারণ, আমরা জ্বর আর মাথায় জ্বালা নিয়েই ভাবি বেলেডোনা সম্পর্কে। তো বেলেডোনার সাধারণ ব্যবহার আছে যেগুলো আমরা বারবার আলোচনা করে বারবার পড়েও শেষ করতে পারি না। যতই পড়ি ততই নতুন মনে হয়, ততই নতুন নতুন লক্ষণ, নতুন নতুন সমস্যার সমাধানের আবির্ভাব এর মধ্যে পাওয়া যায়। তো আমরা চেষ্টা করব, যেহেতু জ্বর কেন্দ্রিক ঔষধগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করছি, তো জ্বরের লক্ষণ বাদেও এর ফিমেল ডিজিজ ছাড়াও অন্যান্য যেসব লক্ষণ এটার ব্যবহার আছে সেগুলোও আমরা আলোচনা করার চেষ্টা করব। তা আলোচনার শুরুতে হোমিও জ্ঞান বিনিময় কেন্দ্রের সদস্য ডাক্তার সুলতানা ফারুক বেলেডোনা সম্পর্কে কিছু বক্তব্য দিবেন। দেখো বন্ধু বন্ধু আসেনি, আসেনি, কাছে না গেলে তো তোমার শব্দ কেউ শুনতে পারে না। আর একটু জোরে জোরে বলতে হবে। আসসালামু আলাইকুম। দূরের এবং সকল কাছের সকল বন্ধু বান্ধবদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল বেলেডোনা। বেলেডোনা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ, যা এমন কোনো ক্ষেত্র নাই যে যেখানে ব্যবহৃত হয় না। সর্বক্ষেত্রে আমাদের বেলেডোনা কাজে লাগে। যেমন জ্বর বলি, সর্দি বলি, কাশি বলি, পেটে ব্যথা বলি, মাথা যন্ত্রণা বলি, স্ত্রীর রোগে বলি, সমস্ত ক্ষেত্রেই আমাদের বেলেডোনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ। বেলেডোনার ওষুধটির প্রথমে যদি মনে করতে হয় আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ লক্ষণ, যা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখা দরকার। প্রথমেই বলি যে আক্রান্ত স্থানটি লাল। বেলেডোনা রোগীর এদের রক্ত সাধারণত মাথার দিকে বেশি সঞ্চয় হয়। এই কারণে এদের যে কোনো অঙ্গ হোক না কেন ব্যথায় রক্তকণিকাগুলো এখানে যেয়ে জমা হয়, যার কারণে স্থানটি লালাভ হবে এবং হাত দিয়ে ধরলে তা অত্যাধিক উত্তপ্ত মনে হয় এবং এত বেশি উত্তপ্ত যে হাত দিলে মনে হয় পুড়ে যাচ্ছে এবং তার সাথে স্থানটি থাকবে লাল। এই আরক্তিমতাটা খুবই বেলেডোনার গুরুত্বপূর্ণ ওষুধ। তার সাথে থাকে তার উত্তাপের অনুভূতি। যেমন যদি জ্বর হয়, জ্বরেও তাপমাত্রা থাকবে প্রচণ্ড বেশি, মাথা প্রচণ্ড বেশি গরম থাকে, হাত পা তুলনামূলক মাথার চেয়ে ঠান্ডা থাকবে। তার সাথে থাকে তার জ্বালা, ফোড়া বলি, যন্ত্রণা, যে কোনো যন্ত্রণাই হোক না কেন, এই উত্তাপ আরক্তিমতার সাথে তার জ্বালা বর্তমান থাকে। বেলেডোনার আরও একটা লক্ষণ, হঠাৎ আসে হঠাৎ যায়। যে কোনো রোগ লক্ষণ যখনই আসবে হঠাৎ করেই আসবে এবং প্রচণ্ড আকার ধারণ করবে, আবার আবার হঠাৎ করেই কমে যাবে। হঠাৎ আসে হঠাৎ যায়।
হঠাৎ আসে এবং হঠাৎ যায়, শুধু এইটুকুই বলতে হবে না যে আক্রান্ত স্থানটি যেমন প্রচন্ড আকার ধারণ করবে। জ্বর হলে দেখতে দেখতে জ্বর 103 থেকে 4 ডিগ্রি, কাশি হলে সুস্থ মানুষ কিছুক্ষণের মধ্যে প্রচন্ড দমকা কাশি হয়ে অত্যাধিক কাশি হবে, কানে যন্ত্রণা কেবল সুস্থ, আবার একটু হলেও প্রচন্ড আকার ধারণ করবে। অর্থাৎ যে কোনো রোগই হোক না কেন হঠাৎ করে আসবে এবং এসে সেই রোগটা ভীষণ আকার ধারণ করবে, আবার খুবই দ্রুত দেখা যায় কখনোই আবার চলে যাবে, তখন মনে হবে রোগীর মধ্যে কোনো রোগ লক্ষণই বর্তমান নেই। বেডোনা রোগীরা সাধারণত ঠান্ডা সহ্য করতে পারে না, এরা ঠান্ডায় অসুস্থ হয়ে যায়। ঠান্ডায় এদের রোগ লক্ষণ বৃদ্ধি, মাথায় বিশেষ করে ঠান্ডায় লাগলে এরা অসুস্থ হয়। এবং এমন চুল কাটলে, অনেক সময় বাচ্চাদের হোক বড়দের চুল কাটলে যে ঠান্ডাটা লাগে সেই ঠান্ডাটাও বেডোনা রোগীরা সহ্য করতে পারে না, দেখা যায় এরা অসুস্থ হয়ে পড়ে। এবার যদি আমি আসি রোগ লক্ষণের মধ্যে আসে, এদের সবসময় সর্দি লাগার যে প্রবণতা এটা খুব বেশি থাকে, বিশেষত মস্তক যদি এদের অনাবৃত থাকে, চুল কাটলে, ঠান্ডা হাওয়ায় বা গাড়ি ভ্রমণ বলি, ঘোড়ায় চড়া বলি, যে কোনো এসে হোক না কেন এদের ঠান্ডা লাগলে এদের সর্দি লাগার প্রবণতা খুব বেশি থাকে। এদের পেট যন্ত্রণায় সাধারণত খুবই স্পর্শকাতর থাকে, স্পর্শকাতর থাকে, এই জন্য সামান্য একটু ঝাঁকা বা সামান্য একটু নড়াচড়ায় এদের বেদনাটা খুব বৃদ্ধি পায়। এমনকি সামান্য বিছানার যে নড়াচড়া তাতেও কিন্তু বেদনার রোগীর ব্যথাটা বৃদ্ধি পায়, অর্থাৎ স্পর্শকাতরতা আছে। স্পর্শকাতরতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেডিসিনটা আমরা ধরি তাকে বলি হিপাস সালফার। হিপাস সালফারের লক্ষণ অনেকটা গরমে উপশম, স্পর্শকাতরতা তার খুবই বেশি, বেডোনারের বেশি। কিন্তু বেডোনার একটা অনুভূতি যেমন আমাদের জ্বালা যেমন থাকবে, তাছাড়া আমরা হাত দিয়ে যদি স্থানটা দিই তাহলে আক্রান্ত স্থান হবে গরম এবং তার সাথে তার লাল অবশ্যই থাকতে হবে। হিপাস সালফারে এই লক্ষণটা সাধারণত থাকে না, যে লাল যে লক্ষণটা এটা হিপাস সালফার থাকে না। অর্থাৎ যে কোনো ফোড়া হোক, যে কোনো প্রদাহ হোক, প্রাথমিক অবস্থায় যখনই সেখানে রক্ত জমা শুরু হয় বা রক্তের কণিকাগুলো সে স্থানটা সুস্থ করার জন্য যখনই জমা হয়, তখন প্রাথমিক স্টেজে যদি আমরা বেডোনা দিই তাহলে দেখা যায় এই ফোড়া বা অনেক রোগী কাশি এরা পরবর্তীতে যেতে পারে না, দেখা যায় বেডোনা ওইখান থেকে এরা সুস্থতা করে দিতে পারে। বেলেডোনার জিহ্বা সাধারণত লাল এবং শুষ্ক থাকে, এই ধারগুলো সাধারণত কিছুটা লাল এবং মাঝখানে সাদা লেপ থাকে এবং জিহ্বাটা অনেকটা চকচকে। সাধারণত বেলেডোনা রোগীর মুখেও পচা গন্ধ থাকে, কিন্তু খাবারের স্বাদ অনেক সময় বিস্বাদ তার নাও লাগতে পারে, কিন্তু মুখের মধ্যে তার গন্ধ লাগে। এর ডান অঙ্গ আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি, সাধারণত ডান পাশে এদের বেশি আক্রান্ত হয়। আর যে কোনো ব্যথা গরমে উপশম হয় এবং স্পর্শে খুব গরম বোধ হয়। এবার যদি বেলেডোনার মানসিক লক্ষণ আসে, বেলেডোনারা সাধারণভাবে এরা কিন্তু হৃষ্টপুষ্ট থাকে, বলিষ্ঠ এবং রক্ত প্রধান ধাতুর রোগী। এরা সাধারণ অবস্থায় খুব উৎফুল্ল এবং কেয়ারলেস, যাকে বলে যে কোনো জিনিস এরা সাধারণত আমলে আনে না, খুবই হাসি খুশি এবং একটা উৎফুল্ল রোগী থাকে। তো যখনই সে অসুস্থ হয় তখন এত প্রচন্ড ধারণ করে, তখন তার সেই উৎফুল্লতাটা বা কোনো কিছু তার মধ্যে কিন্তু বর্তমান থাকে না। যেমন রোগী যদি তার বিকার অবস্থায় আসে তাহলে দেখা যায় যে সে ভয়ঙ্কর কীট পতঙ্গ তার কল্পনার ভিতরে সে অনুভব করে যে কীট পতঙ্গ আছে, কুকুর, বিষাক্ত কীটাদি, এসব সবসময় সে তার মনের মধ্যে এই ছবিগুলো আসতে থাকে, যার দরুন সে লাফায় বা লাফিয়ে লাফিয়ে সে সাধারণত পলাতে চায়, সে স্থান থেকে সে পলায়ন করতে চায়। তারপরে এদের চক্ষুদায় সাধারণত দেখা যায় লাল টকটকে, ধমনী, মাথা যেহেতু রক্ত সঞ্চার বেশি হয় এজন্য এদের ক্যারোটিড যে ধমনীদ্বয় এগুলো লাফাতে থাকে। এই ক্যারোটিড ধমনীদ্বয় লাফানোর জন্য মাথা যন্ত্রণাও কিন্তু বেলেডোনা খুবই গুরুত্বপূর্ণ। এই বেলেডোনায় মাথা যখন অতিরিক্ত যন্ত্রণা করে এবং তার সাথে যদি আমরা দেখি যে এই মাথার দুই সাইডের এই যে এই ধমনীগুলো ধমনীগুলো লাফাচ্ছে, তখন কিন্তু আমরা বেলেডোনা ফিরিয়ে যদি প্রয়োগ করে দেখা যায় মাথা যন্ত্রণা খুবই দ্রুত সেরে যায়। এরা বিকারের সময় নানা রকম ভূত, প্রেত এবং বিষাক্ত কীটাদি দংশন করে। এছাড়া দেখা যায় যে হঠাৎ করে খুব চিৎকার করে ওঠে, আবার চিৎকার করে হাসে, কখনো বা চিৎকার করে কাঁদে, অর্থাৎ কি করবে সে নিজেই বোঝে না। মাথায় অতিরিক্ত রক্ত সঞ্চারের জন্য এর এই অবস্থাটা
হয়। আর সাধারণত বেলেডোনা আমরা জ্বরের ক্ষেত্রে, ফোড়ার ক্ষেত্রে, কাশির ক্ষেত্রে, উচ্চ রক্তচাপ যেটা হাই প্রেশার বলি, হাই ব্লাড প্রেশারেও আমরা বেলেডোনা খুব ব্যবহার করি। যেহেতু ব্লাড প্রেশারেরও কিন্তু একই অবস্থা, উচ্চ রক্তচাপ হলেও সেখানেও রক্তগুলো, সমস্ত রক্ত আমাদের মাথায় জমা হওয়ার প্রবণতা থাকে। এই জাতীয় সাথে যদি আমরা বেলেডোনার লক্ষণগুলো পাই, তাহলে আমরা তাকে অবশ্যই বেলেডোনা প্রয়োগ করব। দেখা যায় উচ্চ রক্তচাপটাও খুব দ্রুত নিরাময় হবে। যাই হোক, আজ সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনারা বেলেডোনার আলোচনা শুনলেন। তো আমি সবসময় যেটা চেষ্টা করি, কি পয়েন্ট হিসেবে কিছু লক্ষণের বর্ণনা দেওয়ার চেষ্টা করি, যেগুলোতে আপনারা একটা ওষুধের সংক্ষিপ্ত চিত্র পেয়ে যেতে পারেন। তো কি পয়েন্ট হিসেবে আমি যেটাকে ধরি বেলেডোনার জন্য, সেটা হচ্ছে আরক্তিমতা, উত্তপ্ততা, ক্ষণে হ্রাস, ক্ষণে বৃদ্ধি, শীত কাতরতা, জ্বালা ফোলা, ব্যথা ইত্যাদি। এই জ্বালা ফোলা, ব্যথা আক্রান্ত স্থান যদি লালাবয়, লালচে হয়, ক্ষণে হ্রাস, ক্ষণে বৃদ্ধি হয়, সেক্ষেত্রে আমরা বেলেডোনার কথা স্মরণ করতে পারি। তো বিশেষ করে জ্বরে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। জ্বরের রোগী সাধারণত বৈকালীন বৃদ্ধি। তো বৈকালীন বৃদ্ধি বৈকালে যখন জ্বরের রোগী আক্রান্ত হয়, তখন আস্তে আস্তে সে নিস্তেজ হয়ে আসে, তার ভিতরে নিস্তেজতা ভাব পরিলক্ষিত হয়। এই নিস্তেজতা ভাবের মধ্যেও রোগীর কাশি থাকবে, রোগী চুপচাপ শুয়ে আছে, হঠাৎ দেখা যাবে দমকা কাশি শুরু হয়ে গেছে, আবার কিছুক্ষণ কোনো কাশি নাই, চুপচাপ চোখ বুজে পড়ে আছে, আবার কিছুক্ষণ পরে কাশি শুরু হবে। এইটা হচ্ছে কাশি এবং জ্বরের আলামত। এবং মাথায় তার তীব্র যন্ত্রণা থাকবে। এই তীব্র যন্ত্রণার মাত্রা এমন, প্রতিটা কাশির সময় মনে হবে যে তার মাথাটা ফেটে যাচ্ছে। যদি কিনা রোগী একটু নড়াচড়া করে, তার মনে হবে যে তার মাথাটা ফেটে যাচ্ছে। এত তীব্র যন্ত্রণা, এবং সেই যন্ত্রণার ধরনও হঠাৎ হ্রাস, হঠাৎ বৃদ্ধি। যদি জ্বরের রোগী পুরাতন হয়, অনেকদিন ভোগে, সেক্ষেত্রে রোগীর কিছু মানসিক লক্ষণ দেখা দিতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ যে রোগী যদি বেকার অবস্থা প্রাপ্ত হয়, সেক্ষেত্রে সে চোখ বোঝার সাথেই ভয়ঙ্কর জীব জানোয়ারের স্বপ্ন দেখে। ভয়ঙ্কর জীব জানোয়ারের স্বপ্ন দেখে সে চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায় তার। এই বিকার অবস্থার রোগীর ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ পাওয়া যায়, সেটা রোগী নিজে বলে, আমার দিকে বড় বড় পাথর গড়ায় আসছে, আমাকে চাপা দিবে, মেরে ফেলবে, এ ধরনের কথা বলবে। এবং এ ধরনের কথা বলতে বলতে পাশে যদি কেউ থাকে, তাহলে তাকে জড়ায় ধরবে, অথবা কাউকে ডাকবে, লোকজন ডাকবে যে তোমরা আমার কাছে আসো, আমাকে পাথর চাপা দিয়ে মেরে ফেলে দিল, পাথর ঠেকাও। এই যে সব ধরনের প্রলাপ, এগুলো খুবই আনকমন, এবং এগুলো আমার বাস্তব জীবনে পরীক্ষিত। আপনারাও দয়া করে পরীক্ষা করে দেখবেন। সুফল পাইলে অবশ্যই রোগীদেরও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। তো জ্বরের রোগীর সবসময় চোখ মুখ লাল থাকবে। তবে চোখ মুখ লাল দেখেই যদি শুধু আমরা বেলেডোনা ব্যবহার করতে যাই, সেটা কিন্তু হবে না। চোখ মুখ লাল
অনেক ওষুধে আছে। আপনার ব্রাইনেতেও আছে, জেলসেমিয়ামেও আছে, আর আপনার আর্নিকাতেও আছে। কারণ মাথা গরম, কিন্তু লালাবো ভাবটা বেলেডোনা এবং ব্রাইনেতেই বেশি। এই ক্ষেত্রে আমাদের দুইয়ের পার্থক্য নির্ণয় করতে হবে। দুই ওষুধের পার্থক্য নির্ণয় করতে পারলেই আমাদের আর ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে না। যেমন এর বৈকালীন বৃদ্ধি, তো বৈকালীন বৃদ্ধি আপনার অনেক ঔষধই আছে, যেটা আমি আগেরও এক অনুষ্ঠানে আলোচনা করেছি। এক্ষেত্রে এপিসমেল, বেলেডোনা, তারপরে পালসিটিলা, লাইকোপোডিয়াম, চেলিডোনিয়াম, অনেক ওষুধ আছে। এইগুলোতে বৈকালীন বৃদ্ধিতে প্রতিটা ওষুধের বেলায় আমরা পার্থক্য নির্বাচন করে একক ওষুধ নির্বাচনের জন্য চেষ্টা করব। এদিকে আমাদের সদা খেয়াল রাখতে হবে। রোগীলিপি তৈরি করতে গেলে এভাবেই আপনাকে আগাতে হবে এবং প্রতিটা ওষুধের তুলনামূলক আলোচনা করা শিখতে হবে। তো জ্বরের বৈকালীন বৃদ্ধিতে যেসব ওষুধগুলো আসে সেগুলো তুলনামূলক আলোচনা আমি ইতিপূর্বে অনেকবার করেছি। তো আজকে আমি বেলেডোনার অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এরপরেও যদি আপনারা মনে করেন জ্বরের রোগী নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার প্রয়োজন, এমনকি যদি জ্বরের রোগীর রোগীলিপি তৈরি করার বিষয়ে আলোচনা প্রয়োজন আপনারা মনে করেন, সেটাও আমি করতে পারি। হয়তো আগামী সপ্তাহে আমি প্রয়োজনে সেটা করতে পারি বা করব। তবে আপনাদের মতামত প্রয়োজন, কারণ এক বিষয় নিয়ে বারবার আলোচনা করা এগুলো অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে রোগীলিপি তৈরির বিষয়টা নিয়ে যদি আলোচনা করতে আপনাদের আগ্রহ থাকে, আমি অবশ্যই সেটা করার চেষ্টা করবো আগামী সপ্তাহে বা পরবর্তীতে যে কোনো সময় আপনারা চাইলে আমরা সেই সময় আমি এই ব্যাপারে আপনাদের দিক নির্দেশনামূলক আলোচনা দেওয়ার চেষ্টা করব। আজ বেলেডোনার কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা আলোচনা, জ্বর, মাথা জ্বালা, কাশি ইত্যাদি নিয়ে আলোচনা করতে করতে সময় শেষ হয়ে যায়, আর আমরা সেদিকে দৃষ্টিপাত করার সুযোগ পাই না। তো বেলেডোনার একটা কঠিন ইতিহাস আছে, যে এই বেলেডোনা ওষুধের বিনিময়ে কিন্তু হোমিওপ্যাথি আজ লাইমলাইটে আসছে। আপনাদের হয়তো জানা আছে, হ্যানিম্যান যখন হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে গবেষণা করতেছিলেন, অনেক ওষুধ তখন ওনার প্রয়োগ করা হয়ে গেছে, কিন্তু উনি গোপনে এগুলো ব্যবহার করতেন, রোগীদের দিতেন। তো জার্মান দেশে একসময় হঠাৎ করে ইরিসিপিলাস রোগের আক্রমণ ঘটে। ইরিসিপিলাস ওয়ান কাইন্ড অফ স্কিন ডিজিজ। এই ইরিসিপিলাস রোগে আজকে যেমন করোনা মহামারী, তখন এরকম ইরিসিপিলাস রোগটা মহামারী আকারে জার্মান দেশে উদয় ঘটল। যখন জার্মান দেশে এর আবির্ভাব ঘটল, তখন অ্যালোপ্যাথিক ডাক্তাররা বা অন্যান্য প্যাথিক ডাক্তার সাহেবরা তাদের সকল ওষুধ ব্যর্থ হয়ে গেল। বহু লোক জার্মান দেশে তখন মারা গেল। তো যখন জার্মান দেশে বহু লোক মারা গেল, তখন অনেকেই, যেহেতু হ্যানিম্যান একটু ভিন্ন প্যাথি নিয়ে গবেষণা করেন, ভিন্ন চিন্তা ভাবনা নিয়ে চলেন, অনেকেই জানতেন। তো সেই জানার সুবাদে অনেকেই হ্যানিম্যানের কাছে আসছিলেন ওই ইরিসিপিলাস রোগ চিকিৎসার জন্য। তো যখন ইরিসিপিলাস রোগ চিকিৎসার জন্য আসলেন, তখন উনি এই বেলেডোনা ঔষধ ব্যবহার করে হাজার হাজার রোগীকে ভালো করেছিলেন। এবং তখন থেকেই এই হোমিওপ্যাথি প্রচারে আসে, কারণ তখন অ্যালোপ্যাথিক ডাক্তার সাহেবরা হ্যানিম্যানের বিরুদ্ধে মামলা করলো যে হ্যানিম্যান গুপ্ত ওষুধ ব্যবহার করে, যে ওষুধের কোনো সরকারি অনুমোদন নাই। তো তখন হ্যানিম্যানের বিরুদ্ধে মামলায় কোর্ট তখন হ্যানিম্যানের বিরুদ্ধে আদেশ জারি করলো যে সে এই দেশে থাকতে পারবে না, এবং তাকে জরিমানাও করা হলো। তো হ্যানিম্যান তখন আদালতের আদেশ অনুযায়ী ভিন্ন রাজার রাজ্যে চলে গেলেন এবং সেখানে যেয়ে তার প্র্যাকটিস মানে আরো তীব্রভাবে শুরু করলেন। তো যাই হোক, তো ইরিসিপিলাস রোগে আমরা কিভাবে এটার ব্যবহার করতে পারি সেটাও আমাদের জানা দরকার। কারণ চর্ম রোগে যে বেলেডোনা ঔষধে কাজ হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, এবং
বিশ্বাস করতেও কষ্ট হয়, কারণ এমন বাস্তব প্রমাণ আমার হাতে অনেকেই আছে, যে অনেকেই চ্যালেঞ্জ করে বসে যায় বেলেডোনায় কখনো চর্মরোগ সেরে। তো এভাবে অহেতুক বিতর্কে জড়িয়ে না পড়ে আমরা যদি চেষ্টা করি যে কথাটি শুনলাম সেটার বাস্তবে প্রয়োগ করে দেখি, তাহলে কিন্তু আমাদেরও যেমন কল্যাণ হয়, হোমিওপ্যাথিরও তেমন কল্যাণ হয়। তা আমাদের কল্যাণকে পদদলিত করে আমরা অহেতুক তত্ত্ব নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ি, এবং তত্ত্ব নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ার কারণে যেমন আমরাও পিছিয়ে যাচ্ছি, হোমিওপ্যাথিও পিছিয়ে যাচ্ছে। এই কথাগুলো ভাবতে আমরা মোটেই রাজি না। যেটা দেখা যায় আমাদের গুরুজনদের মধ্যে, তারা এইসব অহেতুক বিতর্ক নিয়ে বেশি বেশি ব্যস্ত থাকে এবং বেশি বেশি সমস্যা সৃষ্টি হচ্ছে। পেরিসিপ্লাসের লক্ষণ কি? পেরিসিপ্লাসের লক্ষণ হলো, যেমন বলা হয়েছে, আক্রান্ত স্থান উত্তপ্ত, লালাব বা লাল, সেখানে যন্ত্রণা থাকবে, খুনের হ্রাস, খুনের বৃদ্ধি। এই যে কতগুলো কথা, এই কথাগুলো চিরন্তন সত্য, এবং যেখানেই এই কথাগুলো আপনারা পাবেন সেখানেই বেলেডোনা ব্যবহার করতে পারবেন। তো সেই এরিথ্রিপ্লাস রোগ হোক, সে কলেরা রোগ হোক, ডায়রিয়া রোগ হোক, মাথা জ্বলার রোগ হোক, যে কোনো রোগ হোক না কেন, রোগের নামের শেষ নাই। কারণ আপনারা জানেন যে হোমিওপ্যাথি রোগের পিছনে ছোটে না। যদি রোগের পিছনে ছুটতো তাহলে আজকে করোনা রোগীকে আমরা চিকিৎসা দিতে পারতাম না, কারণ আমরা ছুটি লক্ষণের পিছনে। এই জন্যই সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, লক্ষণ কেন্দ্রিক ঔষধ নির্বাচন করতে হবে, লক্ষণ সংগ্রহের জন্য সচেষ্ট হতে হবে, চেষ্টা করতে হবে, এবং সেই লাইটে পড়াশুনো করতে হবে। তা আমরা যেমন চর্মরোগে এপিসমেল ব্যবহার করি, আর্সেনিক ব্যবহার করি, রাস্টাইল ব্যবহার করি, মেজিরিয়াম ব্যবহার করি, নেস্টামসাল ব্যবহার করি, ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম, আরও অনেক নাম না জানা ওষুধ আছে, যেগুলো আমরা ওই একটা চ্যাপ্টার ধরে আলোচনা করতে গেলে আরও 2-4 দিন সময় লাগবে। আমি সাধারণ এই বেলেডোনার কানেকশনে যেসব ওষুধগুলো আসে সেটা নিয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, বাকিগুলো আপনারা বই পুস্তক দেখে নেবেন। যেমন বেলেডোনার কানেকশনে কি আসতে পারে? এপিসমেল আসতে পারে, কারণ এপিসমেলেরও আক্রান্ত স্থান লাল, চোখ মুখ লাল। এই যে আক্রান্ত স্থান লাল, চোখ মুখ লাল, তাহলে আমরা এপিসমেল কোথায় দিব, বেলেডোনা কোথায় দিব, এটা তো আমাদের জানা থাকা দরকার। তাহলে এপিসমেল, বেলেডোনার রোগী গরমে আরাম, তার ব্যথা থাকবে চিড়িক মারা, ক্ষণে হ্রাস, ক্ষণে বৃদ্ধি, দপদপ করে ব্যথা করে উঠবে, আবার ঠান্ডা হয়ে যাবে, একটু নড়াচড়া লাগবে, ব্যথা করে উঠবে, আপনি বিশ্রাম নেবেন, ব্যথা থাকবে না। আক্রান্ত স্থান লাল, এবং মজার পার্থক্য হলো এর চর্মরোগের আক্রান্ত স্থানটার উপরে মসৃণ, সমান, তেলতেলে, মোটেই অসমান নয়। মোবাইলটা ধরো তো, মোটেই মসৃণ, তেলতেলে। এপিসমেলের সাথে এর কি পার্থক্য? যদিও উভয় লাল, তো এপিসমেলের সাথে এর পার্থক্য হলো এপিসমেলের রোগীর যন্ত্রণাটা থাকবে খোঁচা মারা, সুচ ফোটানো ব্যথা। হঠাৎ হঠাৎ মনে হবে যে কেউ সুচ ফোটাই দিছে, হঠাৎ হঠাৎ মনে হবে কেউ এখানে সুচ ফোটাই দিছে, রোগী হঠাৎ চিলিক মেরে উঠবে। আর গরম দিলে সহ্য হবে না, কারণ এপিসমেল গরম কাতর, সেখানে গরম দিলে রোগী কষ্ট পাবে, রোগী গরম দিতে নিষেধ করবে। এবার আসেন এই ইরিসিপ্লাস রোগে রাস্টাক্স। রাস্টাক্সের উদ্ভিদগুলো কেমন? রাস্টাক্সের উদ্ভিদগুলো সদা সর্বদা ঠোসা মারা, ওর ভিতরে পানি ভরা, গালে দিলে পানি বেরিয়ে যাবে। এই ঠোসা দ্বারা পানি ভরা আমরা যে কোনো রোগের বেলাই পাই না কেন, সেখানে আমরা রাস্টাক্স ব্যবহার করতে পারি। তো দেখেন, আমরা রোগের নামে যদি চিকিৎসা করতে যাই, তাহলে সেখানে কতভাবে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আমাদের
এসে যায়। এই পানি ভরা চর্মরোগ ঠোসা ঠোসা পড়ার মতো, আগুনে পড়লে যেমন ঠোসা পড়ে ওর ভিতরে পানি জমে, ঠিক পক্সেও কিন্তু চিকেন পক্স যেটা, তার ভিতরে এরকম পানি ভরা থাকে। তাহলে আমরা যদি রোগের নামে চিকিৎসা শিখি, সেক্ষেত্রে আমরা ইরিসিপিলাসে রাস্তাক ব্যবহার করলে চিকেন পক্সে যেয়ে পারবো না, কারণ রোগের নামে শিখলে বিভ্রান্তি বা ভুল হওয়ার সম্ভাবনা এখানে। তো আমাদের শিখতে হবে কি, যে আমাদের চর্মরোগ আক্রান্ত স্থানে পানি ভরা, ঠুসে পড়া, আগুনে পড়লে যেমন ঠুসে পড়ে ওরকম ঠুসে পড়বে। সেই ঠুসে পড়া দেখলে আমরা রাস্তাক ব্যবহার করবো। তো রাস্টাক্স আর এবিসমিলের পার্থক্য কি? রাস্টাক্স আর এবিসমিলের পার্থক্য হলো, এবিসমিলের আক্রান্ত স্থান খসখসে, শুষ্ক এবং খসখসে, হাত ঘষলে সেখানে খসখসে ভাব বোঝা যাবে। বেলেডোনার আক্রান্ত স্থান তেলতেলে, সমান, মসৃণ, কোনো জায়গায় আপনার হাতে বাঁধবে না যে এখানে কিছু আছে। আর রাস্টাক্সের আক্রান্ত স্থান ভিজা ভেজা, রসালো। এই ভেজা ভেজা রসালো আমাদের আর্সেনিকেও আছে। আর্সেনিকের বিষয়টা আমরা অনেকেই জানি, যে বহির্বিষ দ্বারা আক্রান্ত হলে অনেক সময় এই চর্মরোগ দেখা দেয়। যেমন কোনো কাদা পানিতে হেঁটে যাচ্ছে, সেখানে যদি কোনো পয়জনাস কিছু থাকে, বা কোনো কায়দায় কোনোভাবে কোনো জায়গা থেকে কোনো পয়জনাস কিছু লেগে যায়, অথবা যে কোনো কারণে হোক না কেন, সেই আক্রান্ত স্থানে যদি প্রচণ্ড চুলকানি থাকে এবং সেই চুলকানি যদি গরমে আরাম হয়, তো সেক্ষেত্রে আমরা আর্সেনিক ব্যবহার করতে পারি। আর্সেনিকের আক্রান্ত স্থানও ভেজা ভেজা থাকবে, রসালো থাকবে, পুজও থাকতে পারে। এবার আসেন নেট্রাম সালফ। নেট্রাম সালফের রোগীরও আক্রান্ত স্থানে পুজ থাকবে, ময়লা থাকবে, প্রথমত রস থাকবে। তো নেট্রাম সালফের রোগের আক্রান্ত স্থলে চুলকানিও থাকবে, কিন্তু এর পুজের ধরন কি? নেট্রাম সালফের বিশেষ বৈশিষ্ট্য হলো তার সকল সিরাপ হলদে সবজি মিশ্রিত, সবুজ হলুদ মিশ্রিত রং। তাহলে যদি এ ধরনের নীলচে সবুজ রং বিশিষ্ট কোনো সিরাপ আমরা কোথাও দেখতে পাই, সেখানে আমরা নেট্রাম সালফ ওষুধ ব্যবহার করতে পারি। এবার আসেন যে এরকম পুজযুক্ত রোগীর বেলায় আমরা মেজেরিয়ামও ব্যবহার করতে পারি। মেজেরিয়ামের লক্ষণ কি? মেজেরিয়ামের লক্ষণ হলো এর চর্মরোগ আক্রান্ত স্থানের উপরে মোটা চটা পড়বে, মোটা খোসা পড়বে, যে খোসার এক কোনা ধরে টান দিলে পুরো খোসাটা উঠে যাবে, এর নিচে দেখা যাবে অনেকখানি পুজ। এই হচ্ছে মেজেরিয়ামের বৈশিষ্ট্য। তো মেজেরিয়ামের চুলকানি আবার বিছানার গরমে বৃদ্ধি, আবার ঠান্ডা সহ্য করতে পারে না, গরমে তার বৃদ্ধি। তো ইরিসিপিলাস রোগ আপনার যদি অঙ্গভিত্তিক আমরা চিন্তা ভাবনা করি, তাহলে দেখবেন অনেকের মুখেও চর্মরোগ হয় এবং মুখে ইরিসিপিলাস হতে পারে। যদি মুখের ইরিসিপিলাস বাম চোয়ালে আক্রমণ করে, বাম চোয়ালে যদি আক্রমণ করে, তাহলে সেই রোগের বেলায় আমাদের ঔষধ হলো রাস্টাক্স। বাম চোয়াল থেকে ডান চোয়ালে বিস্তার লাভ করতে পারে, কিন্তু বিস্তার লাভ করলেও শুরু যেহেতু বাম চোয়ালে, সেক্ষেত্রে ঔষধ আমাদের রাস্টাক্স। যদি ডান চোয়াল আক্রমণ করে এবং ডান চোয়াল থেকে ইরিসিপিলাস রোগ বা এই চর্মরোগ বাম চোয়ালে প্রসারিত হয়, সেক্ষেত্রে আমাদের ঔষধ হলো গ্রাভাইটিস। এগুলো অনেকটাই নির্দিষ্ট। আপনারা এইসব বিশেষ বিশেষ লক্ষণে বিশেষ বিশেষ ঔষধগুলো ব্যবহার করে দেখবেন, আশা করা যায় নিশ্চয়ই ফল পাবেন। তো বেলেডোনার এবিসমিলের খোলা স্থানের একটা পার্থক্য আছে কিছুটা, সেটা হচ্ছে যে বেলেডোনার আক্রান্ত স্থানে চাপ দিলে গর্ত হয় না, এবিসমিলের আক্রান্ত স্থানে চাপ দিলে গর্ত হয়ে যায়। এগুলো হচ্ছে সাধারণ শোথের বেলায়, শোথ রোগের বেলায় এসব লক্ষণগুলোর গুরুত্ব বোঝা যায়।
চর্মরোগে বা এরিথ্রোপ্লাস রোগে এই লক্ষণগুলোর গুরুত্ব তেমন একটা বোঝা যায় না বা পাওয়া যায় না। আরো দুইটা ওষুধ সংক্ষেপে বলে রাখি, সেটা হচ্ছে যে সন্তান প্রসবকালে, ডিউরিং চাইল্ড বার্থ অ্যান্ড আফটার চাইল্ড বার্থ, সন্তান প্রসবকালে এবং সন্তান প্রসবের পরে। আমরা জানি আজকের যুগে সন্তান প্রসবের আগে বা সময়ে সবাই টিটেনাস দেওয়ার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ে। টিটেনাস ওষুধ ব্যবহার না করে আমরা যদি রোগীকে, যেটা আমার জীবনের বাস্তবতা, আমি আমার গুরুজনদের কাছ থেকে শিখেছি, যদিও অনেকেই এটা নিয়ে বিতর্ক শুরু করতে পারেন বা বিতর্ক করতে পারেন, তো বিতর্ক করা বড় কথা নয়, বড় কথা রোগীর কল্যাণ করা। ডিউরিং ডেলিভারি প্রয়োজন নাই, তবে আফটার ডেলিভারি আপনি সর্বপ্রথম আর্নিকা 30 অথবা 200 শক্তির ওষুধ ব্যবহার করেন। 2-3 ডোজ ওষুধ ব্যবহার করার পর এরপর আপনি বেলোডোনা ব্যবহার করেন। বেলোডোনা 30 অথবা 200 শক্তি ব্যবহার করেন, এরকম 2 ডোজ। দেখবেন যে এই রোগীর আফটার ডেলিভারি যত ধরনের রোগ ব্যাধি হওয়ার কথা ইনশাল্লাহ সেইগুলো হবে না। এটা আমি আমার বাস্তব জীবনে অহরহ করে থাকি। রোগী আসলে আমি তাদের এই ব্যবস্থা দিয়ে থাকি। আপনারা আরো জানেন যে আফটার ডেলিভারি একটা ব্যথা ওঠে, যেটাকে বলে হিংলের ব্যথা বলে আঞ্চলিক ভাষা, হিংলের ব্যথা। যদি এই ধরনের ব্যথার উদয় হয় কোনো রোগীর বেলায়, এটা আমি আমার বাস্তব জীবনে বহুত পরীক্ষিত, এবং এটাও আমি যখন ডাক্তার না, সবেমাত্র পাশ করেছি, তখনও ডাক্তারি বিষয়ে কিছু জানি না, বুঝি না, তখনও আমি আমার গুরুজনদের কাছ থেকে এইসব ব্যাপারে পরামর্শ নিয়ে আমি রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করে আমি সুফল পেয়েছি। যে এই হিংলের ব্যথা, এটাও যদি ওরকম ক্ষণে হ্রাস ক্ষণে বৃদ্ধি এবং প্রচন্ড ব্যথা এবং প্রচন্ড কষ্ট, এই কষ্ট আবার কিছুক্ষণ পরে নাই কষ্ট, এই ধরনের লক্ষণ যদি থাকে, এই রোগীর আফটার ডেলিভারি যে সিরাপ হয়, সিরাপটা যদি গরম থাকে, চাকা চাকা থাকে, সেক্ষেত্রে আপনি বেলোডোনা ব্যবহার করবেন। দেখবেন যে মন্ত্রের মতন কাজ হবে, মুহূর্তের মধ্যে রোগী স্বস্তি পাবে। এইসব কিছু কিছু বিষয় আছে, যেসব বিষয়গুলো এত কার্যকরী, যা বলে কাউকে বোঝানো যাবে না। দয়া করে আপনারা বিতর্কে না এসে প্রয়োগ করে দেখবেন। বাস্তবে প্রয়োগ করলে যদি ফলাফল পান, তাহলে রোগীদের কল্যাণ তো আমাদের অবশ্যই করতে হবে। তা আমি আগের দিনের আলোচনায় ফিমেল ডিজিজ সম্পর্কে তেমন আলোচনা করতে পারছিলাম না, তো আজকে আমি যেমন আফটার ডেলিভারি ব্যবহারের ক্ষেত্রটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করলাম, তেমনি ফিমেল ডিজিজের মেনস্ট্রুয়েশন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গুরুত্বপূর্ণ অধ্যায়েরও কিছু কিছু ওষুধ আছে, যেসব ওষুধগুলো আমাদের বেলোডোনার সম্পর্কিত। এক্ষেত্রেও বেলোডোনার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি বেলোডোনাকে তার এই উত্তপ্ততা, আরেকটিমতা, নাও ওয়েল অ্যান্ড নাও সিক, এই লক্ষণগুলোর পরে গুরুত্ব দিয়ে যদি বেলোডোনা ব্যবহার করতে পারি, তাহলে আমরা মাসিকের সময় অনেক রোগীর যে কষ্ট, এই কষ্টটাও আমরা রোধ করতে পারি। তো বেলোডোনার সিরাপ চাকা চাকা এবং গরম। এমনও দেখা গেছে যে, আমি অবশ্য আমার জীবনে এমন রোগী পাইনি, তবে আমি অন্যান্য বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারদের কাছ থেকে শুনেছি, শিখেছি, যে তার সিরাপ এত বড় বড় চাকা চাকা হয় এবং এত শক্ত যে মনে হয় একটা হাত দিয়ে ধরে চালা যাবে এবং অন্যের গায়ে মেরে দিয়ে যাবে, এরকম শক্ত সিরাপও হয়। এইসব ক্ষেত্রেও যদি আমরা এই ক্ষণের ক্ষণে বৃদ্ধি, দপদপানি ব্যথা, উত্তপ্ততা, এই লক্ষণগুলো পাই, সেক্ষেত্রে আমরা বেলোডোনা ব্যবহার করলে খুবই সুফল পেতে পারি। এই যে মাসিকের সময়ের ব্যথা, এই মাসিকের সময়ের ব্যথার কিছু ওষুধ আছে যেগুলো একটার সঙ্গে আর একটা সম্পর্কিত, এবং একটা আলোচনা করতে গেলে আর একটা এসে পড়ে।
এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে, রোগীলিপি তৈরি করতে গেলে সবসময় এই তুলনামূলক আলোচনা শিখতে হবে এবং প্রত্যেকটা ওষুধের অন্তত প্রধান লক্ষণগুলো মুখস্থ রাখতে হবে। যদি প্রত্যেকটা ওষুধের প্রধান লক্ষণগুলো মুখস্থ রাখতে না পারি, তাহলে আমরা একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের তুলনাও করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের ওষুধ দেওয়া লাগবে 3টে 4টে 5টা 6টা, যেগুলো আমরা অনেকে করি। আমরা মাসিক স্রাবের সময় যে ব্যথা, এই ব্যথার বিষয়ে আমি কয়েকটা ওষুধের তুলনামূলক আলোচনা করব। অনেক মাসিক স্রাবের সময় তীব্র ব্যথা থাকে কিছু কিছু ওষুধে। কারণ আমার কাছে এখনই কয়েকজন রোগী আছে, কোনোটা আর্সেনিক, কোনোটা সিমিসিপিকা, কোনোটা ল্যাকিসিস, কোনোটা জিঙ্কামেট, কোনোটা বেলেডোনা, এ ধরনের। তাহলে প্রত্যেকটা ওষুধের লক্ষণগুলো অতি কাছাকাছি, এবং এই কাছাকাছি লক্ষণগুলো আমাদের সবসময় তটস্থ যদি না রাখি, সেক্ষেত্রে তো আমরা তো ওষুধ প্রয়োগের বেলায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আর্সেনিকের লক্ষণ কি? বেলেডোনার পরে আসি আমি ব্যথার প্রচণ্ডতা। তাহলে এর প্রচণ্ডতা কিরকম? ক্ষণে হ্রাস ক্ষণে বৃদ্ধি। এই রোগী ভালো, খানিক পরে দেখা যাচ্ছে যে অনেক প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল, ব্যথায় চিল্লাপাল্লা করলো, আবার দেখা গেল মুহূর্তের ভিতরে এই ব্যথাটা চলে গেল। তো এই ব্যথা যদি ধীরে ধীরে বেড়ে যদি চরম সীমায় পৌঁছে হঠাৎ করে কমে যায়, সেই ক্ষেত্রে আমাদের ওষুধ আছে স্ট্যান্ডামেট। আর যদি ধীরে ধীরে বাড়ে, ধীরে ধীরে কমে, ধীরে ধীরে কমে, সেক্ষেত্রে ওষুধ আসবে অ্যাসিড সাল। লক্ষণগুলো কত সূক্ষ্ম, সুষ্ঠু, সুন্দরভাবে আমাদের কালেকশন করা দরকার এবং রোগীদের থেকে প্রশ্ন করে বিষয়গুলো বুঝে নেওয়া দরকার। এরপরে আসেন প্রচণ্ড ব্যথায় অন্যান্য ওষুধ যেগুলো আছে, যেমন সিমিসিপিউগা। পাগলের মতন হয়ে যায় রোগীর ব্যথা বেদনা, এত বেশি কষ্টকর থেকে, এত কষ্টদায়ক হয় ব্যথা বেদনা। তা সিমিসিপিউগার লক্ষণ কি? সিমিসিপিউগার লক্ষণ হলো মাসিক শুরুর আগে থেকেই ব্যথা শুরু হবে, এবং এই ব্যথা যখনই সিরাপ শুরু হবে তখনই ব্যথার মাত্রা তীব্রতর হবে। সিরাপ কমে যাবে, ব্যথা কমে যাবে, আবার সিরাপ শুরু হবে, আবার ব্যথা বেড়ে যাবে। তাহলে যত সিরাপ তত ব্যথা, এই হচ্ছে সিমিসিপিউগা। যত ব্যথা তত শীত, পালসিটিলা। তো পালসিটিলাও কিন্তু গরম কাতর, কিন্তু ব্যথার সময় সে শীত বোধ করে। তো সিমিসিপিউগা রোগী ব্যথার যন্ত্রণায় ছটফট করবে, কান্নাকাটি করবে, কিন্তু পালসিটিলা রোগীর অ্যাপিয়ারেন্স থাকবে মাইল্ডনেস, তার সব কিছুতেই থাকবে কাতরতা, এবং তার রোগের কষ্টটার বহিঃপ্রকাশ ঘটাবে সে অত্যন্ত নরম সুরে, যা ডাক্তারের বা তার পরিবারের লোকজনদের মনোযোগ আকর্ষণ করবে বা তার কষ্টের প্রতি তাদের সহানুভূতি জেগে উঠবে। এটা হচ্ছে পালসিটিলার লক্ষণ। পালসিটিলাও কিন্তু ক্ষণে হ্রাস ক্ষণে বৃদ্ধি আছে, কিন্তু তার সেই ক্ষণে হ্রাস ক্ষণে বৃদ্ধি বেলেডোনার মতো অত প্রচণ্ড নয়। তো সিমিসিপিউগা যত সিরাপ তত ব্যথা, এ হচ্ছে সিমিসিপিউগা। ল্যাকেসিস, এরও ব্যথা যন্ত্রণা মাসিক শুরুর পূর্ব থেকেই শুরু হয়ে যায়, যখনই সিরাপ শুরু হবে ব্যথা তার কমে যাবে, যখনই সিরাপ শুরু হবে ব্যথা তার কমে যাবে, এবং সিরাপ শুরু হয়ে যখন পুনরায় আবার সিরাপ আসতে থাকবে, তার পূর্বে আবার ব্যথা শুরু হবে। সিরাপ শুরু হলেই ব্যথা চলে যাবে, আবার যখন এই সিরাপ পুরোপুরি চুপ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, সিরাপ আর থাকবে না, তখন ল্যাকেসিসের ব্যথা আবার শুরু হবে।
যখন এই ল্যাকেসিসের ব্যথা আবার শুরু হবে, বুঝতে হবে যে এরপরে আবার সিরাপ হবে, যখনই আবার সিরাপ শুরু হবে তখনই আবার ল্যাকেসিসের ব্যথা কমে যাবে। তাহলে সিমিসিবুকার ব্যথা যত সিরাপ তত ব্যথা, ল্যাকেসিসের ব্যথা সিরাপ শুরু হলেই ব্যথা থাকবে না। এই হচ্ছে ল্যাকেসিসের ব্যথা। জিঙ্কামমেট নামে আরেকটা ওষুধ আছে আমাদের, এরও ব্যথা মাসিক শুরুর আগে শুরু হয়, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে, এমনকি ব্রেস্টেও ব্যথা শুরু হতে পারে। এই ব্যথা ল্যাকেসিসেরও থাকে, অ্যাসিড সালফেরও থাকে, তারপরে জিঙ্কামেটেরও থাকে। তো আপনারা জিঙ্কামেটের রোগের লক্ষণ হলো ব্যথা শুরু, সিরাপ শুরু হলেই ব্যথা শেষ, এই ব্যথা আর আসবে না। সিরাপ শুরু হবে, তার শরীরে যত ব্যথা ছিল সব ব্যথা শেষ। তাহলে পার্থক্য কত সূক্ষ্ম, এবং এটা রোগীদের অনেক সময় নষ্ট করে রোগীদের থেকে তথ্য কালেকশন করতে হয়। যে যত সিরাপ তত ব্যথা, সিমিসিবুকা, যত সিরাপ তত শীত, পালসিটিলা, যত সিরাপ ততই আরাম, ল্যাকেসিস, সিরাপ নেই আবার ব্যথা শুরু, ল্যাকেসিস। আর জিঙ্কামেটের সিরাপ শুরু হলো তো ব্যথা শেষ, ব্যথা আর আসবে না। তো সিরাপ কম হোক আর বেশি হোক। এবার আসেন আর্সেনিক। আর্সেনিকের রোগীর মাসিক সিরাপকালে এত তীব্র ব্যথা যন্ত্রণা হয়, যখনই আমার কাছে এক রোগী আছে যে সে সাথে সাথে ওষুধ খেয়ে তার মাসিক বন্ধ করে ফেলে। তাহলে ওষুধ খেয়ে সাথে সাথে তার মাসিক সিরাপ বন্ধ করে ফেলায়, কারণ তার ব্যথার যন্ত্রণা সে সহ্য করতে পারে না। ব্যথার জ্বালায় সে ছটফট করে, অত্যন্ত অস্থির হয়ে পড়ে, কান্নাকাটি করে, তার গরমে আরাম পায়, এবং ওই সময় প্রচণ্ড শীত এসে যায়, জ্বর শুরু হয়ে যায়। এই অস্থিরতার সাথে তার পিপাসা থাকে। কিন্তু আপনারা জানেন যে আর্সেনিকের পিপাসার ধরন হলো পানি পান করে অল্প 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 পান করে, ঘন ঘন পানি পান করে। এই যে কিছু কিছু ঔষধ এবং কিছু কিছু পার্থক্য, এইগুলো যদি আমরা লক্ষণ কেন্দ্রিক সবসময় মুখস্থ রাখতে পারি, এবং মুখস্থ রেখে যদি রোগীদের লক্ষণগুলো শনাক্ত করতে পারি, নির্বাচন করতে পারি, তাহলে আমরা উপযুক্ত সময়ে উপযুক্ত ওষুধটা প্রয়োগ করলে আমরা সুফল পেতে পারি। এই তীব্র ব্যথা যন্ত্রণার আরও একটা ওষুধ আছে, ক্যামোমিলা। তো ক্যামোমিলা রোগের লক্ষণ কি? এর তীব্র ব্যথা যন্ত্রণায়, কারণ পালসিটিলার আসে মাইল্ডনেস, আর্সেনিকের আসে ছটফটানি, আর ক্যামোমিলার আসে উত্তেজনার সাথে অশ্লীলতা। অশ্লীলতা বলতে বুঝতে হবে যে আচরণ কোনো ভদ্র সমাজে চলে না, সেইটাই হচ্ছে অশ্লীলতা। তা ভদ্র সমাজে চলে না, তার আচরণ থাকবে বেয়াদবের মতো, সে কথা বলবে বেয়াদবের মতো, আচরণ করবে বেয়াদবের মতো, যাকে যে সম্মান দিতে হবে সে সম্মান দিয়ে সে কথা বলবে না। তার এইটাই হচ্ছে ক্যামোমিলের লক্ষণ। এইখানে সিরাপের সাথেও কোনো সম্পর্ক নাই, তার শুধু এই অশ্লীল আচরণ দেখলেই, প্রচণ্ড ব্যথার যন্ত্রণায় যদি অশ্লীল আচরণ দেখেন, সেক্ষেত্রে আপনারা ক্যামোমিলা ওষুধ ব্যবহার করবেন, ইনশাল্লাহ মুহূর্তের ভিতরে সুফল পাবেন। এই ক্ষেত্রে আমি একটা রোগীলিপি দেই আপনাদের, সময় আবার শেষ হয়ে আসছে। অনেক আগের কথা, প্রায় 25 বছর আগের কথা। আমারই এক রোগী, তার সন্তান কনসিভ করে না, আমার ওষুধ খাওয়ার পরে কনসিভ করলো। কনসিভ করার পর রুগী গেল হসপিটালে, সেখানে যাও বিভিন্ন রকমের তাদের চিকিৎসাধীন চলে গেল। চিকিৎসাধীন যাওয়ার পরে ডেলিভারি পেন শুরু হয়েছে। ডেলিভারি পেন শুরু হলে এখন সে ওই 8 দিন হসপিটালে ভর্তি হয়েছে। 8 দিন হসপিটালে যখন ভর্তি হয়েছে, তখন ওখানে কার যখন ব্যথা শুরু হয়, তখন সে যাকে তাকে মারধর শুরু করে দেয়, গালাগালি শুরু করে দেয়। তো এই করতে করতে শেষ রাতে নার্স আসছে তাকে ঔষধ দিতে, তখন নার্সকে লাথি মেরেছে। লাথি মারলে নার্স ছুটে দিয়ে পড়েছে অনেক দূরে। এখন ডাক্তার নার্স সবাই স্ট্রাইক করে বসে আছে যে রুগীদের এখান থেকে বের করে দিবে, কিন্তু রুগী বের হবে না। এখন রুগীর অবস্থায় বের হবে বা কি করে? তখন যা হোক, যে কোনোভাবে তারা ওখানে রয়েছে, কিন্তু চিকিৎসা বন্ধ, কেউ তার রুগীর কাছে আসবে না। তারা ওখানে স্বাধীনতা স্ট্রাইক করেছে।
এখন রোগীর মা ভোরবেলায় আমার কাছে এসে হাজির। আমার চেম্বার তখন ছিল বাসায়। তো কি ব্যাপার, এই সমস্যা। আমি তখন তাকে ওই ক্যামোমিলা ওষুধ দিয়ে দিলাম 30। এই 30 শক্তির ক্যামোমিলা ওষুধ খেয়ে ওই হসপিটালে ওই প্রসূতির সন্তান প্রসব হলো, এবং সেখানেও ডাক্তার নার্স কেউই আসে নাই। যা হোক বাইরের থেকে এরা যারা তার রোগীর সাথে ছিল তারাই ডেলিভারির কাজ সম্পাদন করলো, এবং ডেলিভারি হওয়ার পরে আমি তাকে আবার ওই আর্নিকা এবং বেলিডোনা, যে গল্প আমি একটু পূর্বে বললাম, সেটা প্রয়োগ করলাম, এবং একদিন পরে রোগী সেখান থেকে চলে আসছে। তো যে লক্ষণের গুরুত্ব কত বেশি, যে সে নার্সকে লাথি মেরে ফেলে দিছে, এই এক কথার উপরেই আপনারা কাউন্ট ব্যবহার করতে পারেন। এবং শুধু এই এক কথা যে ডেলিভারির কেসে সেটা নয়, যে কোনো রোগের বেলায় যদি এই যে উত্তেজনার মাত্রা এরকম দেখা যায় যে তার উত্তেজনার মধ্যে অশ্লীলতা, সেইটা সেই ক্ষেত্রে ওষুধ হলো কামোমিলা। এক কথায় এক ঔষধ, এর লক্ষণের প্রয়োজন নাই। তা আমি তখন ফিমেল ডিজিজ নিয়ে কিছু আলোচনা করলাম। এখন বেলেডোনার আরো কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন আমরা উত্তপ্ততা, আরক্তিমতা, উত্তেজনা, তারপরে ক্ষণে হ্রাস, ক্ষণে বৃদ্ধি, এবং রক্ত রক্তের প্রবাহ অত্যন্ত বেড়ে যায় এই রোগীদের বেলায়। এই রক্তের প্রবাহ বেড়ে যাওয়ার কারণে মস্তকের উপরে প্রচণ্ড চাপ পড়ে, যার কারণে রোগীর ভিতরে আসে ক্লান্তি। আমরা যদি এ ধরনের কোনো মানে রক্তের চাপ যখন ঊর্ধ্বাঙ্গে বেড়ে যায়, এবং এই বেড়ে যাওয়ার কারণেই আমাদের রোগীদের আমরা চোখ মুখ লাল দেখি, শিরোপড়া দেখি, প্রচণ্ড শিরোপড়া দেখা যায়, এবং চোখ মুখ তার লাল দেখা যায়। এই চোখ মুখ লাল অবস্থায় আমাদের সমাজে এখন অনেক রোগী দেখা যায় যে এই যে মাথা মোটা হয়ে যায়, হাইড্রোকেফালাস বলে তাকে, মেনিনজাইটিস রোগ, হাইড্রোকেফালাস রোগ ইত্যাদি থেকে এই যে মাথা মোটা হয়ে যায়, দিন দিন শিশুর মাথা মোটা হয়ে যায়, এবং পরিণতিতে এদের যদিও বেশি থাকে, এরা বিকলাঙ্গ হয়ে বেশি থাকে, অধিকাংশই মারা যায়। এই হাইড্রোকেফালাস রোগ আমরা চিকিৎসা করতে পারি, এক্ষেত্রে আমাদের বেলেডোনা অত্যন্ত কার্যকরী ওষুধ। বেলেডোনা অত্যন্ত কার্যকরী ওষুধ। তো বেলেডোনা রোগের ভিতরে এরকম, যদি তার মাথায় পানি জমে বা মাথায় রক্তের প্রবাহ অত্যন্ত বেড়ে যায়, সেই ক্ষেত্রে রোগী ওই ক্ষণে হ্রাস, ক্ষণে বৃদ্ধি, এই লক্ষণটা আমরা অত্যন্ত স্পষ্টভাবে পাইব। যদি ক্ষণে হ্রাস, ক্ষণে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা ওষুধ ব্যবহার করতে পারি বেলেডোনা। আচ্ছা, মাথায় রক্তের প্রবাহ বেড়ে যাওয়ার কারণে, ঊর্ধ্বাঙ্গে রক্তের প্রবাহ বেড়ে যাওয়ার কারণে যদি রোগী অচৈতন্য হয়ে যায়, সেক্ষেত্রে ওষুধ হলো আমাদের ওপিয়াম। যেমন এই বেলেডোনার রোগী যারা মাথায় রক্তের প্রবাহ, ঊর্ধ্বাঙ্গে রক্তের প্রবাহ অত্যন্ত বেড়ে যায়, এই রোগীরা অনেক সময় অচৈতন্য হয়ে যায়। জ্বরে ভুগতে 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 অনেক সময় অচৈতন্য হয়ে যায়। অচৈতন্য যখন হয়ে যায়, মানে ওপিয়ামের যে লক্ষণগুলো আছে, সে হলো চুপচাপ পড়ে থাকে, হা করে দম ছড়ে, গড়গড় করে এই নাক ডাকার শব্দ হয় তার দম ছড়ার সময়, তারপরে চোখের অর্ধেক খোলা থাকে, চুপ করে সে পড়ে থাকে, অচেতন অবস্থায় পড়ে থাকে, কিন্তু অর্ধ চক্ষু খোলা থাকে, হা করে দম নেয়, গড়গড় করে শব্দ করে, এবং এই নাক ডাকার যে শব্দ সেটা থাকে। তাহলে মাথায় রক্তের প্রবাহ বেড়ে যাওয়ার ধরুন এই ধরনের অবস্থা যদি সৃষ্টি হয়, সেক্ষেত্রে যদি আমরা বেলেডোনা ব্যবহার করি, তা কিন্তু হবে না। এই ক্ষেত্রে আমাদের ওষুধ আসবে ওপিয়াম। এটাও আমি আমার বাস্তব জীবনে প্রয়োগ করে দেখেছি, এবং ফলাফল খুব সুন্দর। তো এই যে হাইড্রোকেফালাস রোগ, এখানে যেমন বেলেডোনা, ওপিয়াম বললাম, ঠিক এর এপিসমিলেরও সুন্দর ব্যবহার আছে। আমরা জানি যে এপিসমিলের রোগীর সব সময় পানি জমার একটা ইতিহাস থাকে। এর মাথায় যে মস্তিষ্ক, মাথায় এবং মগজের মধ্যখানে যে থাকে, পর্দা থাকে, এই পর্দার প্রদাহ বা এখানে অনেক সময় পানি জমে। এই পানি জমার কারণে যদি রোগীর ভিতরে এমন লক্ষণ দেখা যায় যে রোগী চুপচাপ শুয়ে আছে বা বসে আছে, তার মানে মাথা, মুখমণ্ডল, চোখ উজ্জ্বল লাল বর্ণ ধারণ করেছে,
কিন্তু মাঝে মাঝে রুগী বলবে যে মনে হবে যে মাথায় সুচ ফুটাই দিচ্ছে কেউ। সুচ ফোটানো ব্যথার অনুভূতি যদি থাকে তাহলে হবে এপিসমেল, যদি ধপধপানি ব্যথার অনুভূতি থাকে তাহলে হবে বেলডোনা। এক্ষেত্রে আমাদের আরো একটা ওষুধ আছে হেলিভেরাস নামে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। হেলিভেরাস রোগের লক্ষণ হলো যদি এই ধরনের মাথায় পানি জমে বা মাথায় রক্তের প্রবাহ বেড়ে যায়, সেক্ষেত্রে রোগে বালিশে শুয়ে পড়ে শুধু মাথা চালবে, তার মাথা এইভাবে এই যে এইভাবে বালিশের উপরে মাথা চালতে থাকবে। যদি কিনা রোগী অচেতন হয়ে যায়, অজ্ঞান থাকে, সেক্ষেত্রেও তার মাথা কিঞ্চিত হলেও নড়বে এবং তার শরীরে যে কোনো একটা অঙ্গ, হয় হাত নয় পা, সে নাড়তেই থাকবে। হয় হাত নড়বে নয় পা নড়বে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এইভাবে পরপর নাড়াচাড়া করতে থাকবে। একদম চুপ হয়ে ওপিয়ামের মতো অচেতন হয়ে পড়ে থাকবে না। তো আমরা এর বহুবিধ ব্যবহার আছে, যেমন ফিমেল ডিজিজে গেলে আপনার ব্রেস্টের অনেক বড় বড় সমস্যায় এই বেলুডোনা আমাদের অনেক উপকারে আসতে পারে। তারপরে হৃদরোগেও আমাদের বেলুডোনার অনেক ব্যবহার রয়েছে এবং রোগের নামে এর ব্যবহার করলে তো বলে শেষ করা যাবে না। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এর তীব্রতা, স্তনের স্তনে বৃদ্ধি, প্রচণ্ডতা, আরক্তিমতা, রক্ত রক্ত লাল, এই কথাগুলো খেয়াল রাখলে আমরা বেলুডোনার ব্যবহার করতে পারবো। যেমন ব্রেস্টের রোগে এখন স্তন ক্যান্সারের একটা মহা সমারোহ চলছে। আমার কাছেই এখনই রুগী আছে যে তার ব্রেস্টে হচ্ছে প্রচন্ড ব্যথা, পোলা, পাথরের মতো শক্ত। অনেক ডাক্তার দেখাইছে, ভুগতেছে 4 মাস 5 মাস। তো শেষ আমার এখানে আসছে। তা আমি যখন প্রথম আসছে তখন তো চিন্তা করছি যে রোগী তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো বড় কোনো ঔষধের প্রয়োজন পড়তে পারে। আমি আস্তে ধীরে তার বিভিন্ন কথাবার্তা শুনে আলাপ আলোচনা করে যেটা জানতে পারলাম, সেরেব বেলেডোনা। সেরেব বেলেডোনা, অথচ হয়তো যেসব ডাক্তার সাহেবরা তাকে ট্রিটমেন্ট করেছেন ওই ফাইটোলক্কা, ব্রায়োনিয়া ইত্যাদি খাওয়াই তার সময় নষ্ট করেছে। তো আমি তার কাছে প্রশ্ন করে জানতে পারলাম যে তার খোলা জায়গাটা খুব গরম এবং মোটেই নড়াচড়া করতে পারে না, নড়লেই মনে হয় যে ছিঁড়ে পড়ে গেল। দপদপ করে ওটার ভিতরে চুপ করে তাকে শুয়ে থাকতে, এবং শুয়েও যে সে একটু পাশ ফেলবে সেই সুযোগও নাই। পাশ ফিরতে গেলেও তাকে অনেক সতর্কতার সাথে পাশ ফিরতে হবে। তা মহিলা এমনি খুব হাসি খুশি, যেমন বেলেডোনার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যে রোগী খুব উৎফুল্ল, আনন্দিত, এ কখনো চুপচাপ থাকে না, কিন্তু অসুস্থ হলে সে চুপচাপ হয়ে যায়। কারণ এই যে মেন্টাল সিমটমস আমরা অবহেলা করি, মেন্টাল সিমটমস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষণটাকেও যদি আমরা সুস্থ সুন্দরভাবে ব্যবহার করতে শিখি, আমরা অনেক বড় বড় রোগীর বেলায় সুফল পেতে পারি। তাই রুগীকে আমি বেলেডোনা 1 এমনি দিলাম প্রথম দিনেই। তো বেলেডোনা 1 এমনি দিলাম, অনেকটা চিন্তাও করলাম যে কি করলাম, যে বেলেডোনা ইতিপূর্বে আমি খুব কম ব্যবহার করেছি, কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ রোগীর বেলায় ব্যবহার করি নাই। এবং রোগীর ভিতরে ফিয়ার ডেথ অত্যন্ত প্রকট, ফিয়ার ক্যান্সার অত্যন্ত প্রকট, কিন্তু সে অপারেশন করতে চায় না, অপারেশন করতে ভয় পায়। তার মানে তার ভিতরে ফিয়ার সাফারিংসও আছে, ফিয়ার অপারেশনও আছে। তার মধ্যে লাইট ডিজায়ার ফর, এই যে সব রোগগুলো অত্যন্ত প্রকট। তা আমি যাই হোক সব দিক চিন্তা ভাবনা করে তাকে বেলেডোনা দিলাম। বেলেডোনা 1 এম দিলাম আমি প্রথম দিনেই। তো ওষুধ শেষ হয়েছে, ওষুধ শেষ হওয়ার পরে আমি বলেছিলাম যে বেশি ব্যতিব্যস্ত হওয়া দরকার নেই, 1 সপ্তাহ পর আমার সঙ্গে দেখা করবো। তা রোগী 1 সপ্তাহ পরই আমার কাছে আবার আসছে, গতকাল এসে গেল। গতকাল সে আসে বলছে যে আমি আজ 5 মাসের মধ্যে এই আজ 1 সপ্তাহ যতটুকুন ভালো আছি এতটুকুন ভালো কখনো ছিলাম না।
আমি বললাম যে তোমার কষ্ট কতটুকু কমেছে? তা বললো যে অনেক কমেছে। তা বললাম তুমি একটু পার্সেন্টেজ করো, কি অর্ধেক কমেছে না 12 আনা কমেছে না 4 আনা কমেছে? তা বললো যে অর্ধেকেরও বেশি কমে গেছে। এবারে আপনারা আসেন যে লক্ষণের গুরুত্ব কত বেশি। আমরা যদি এটাকে এখন ক্যান্সার নিয়ে দৌড়াদৌড়ি করতাম, বিভিন্ন টেস্ট আবি যাবি ইত্যাদি করতে করতে দেখা যাচ্ছে রোগীর প্রকৃতপক্ষে ক্যান্সারের দিকে চলে যেত। এই জন্য সবসময় লক্ষণের দিকে গুরুত্ব দিয়ে আমাদের ওষুধ নির্বাচন করতে হবে। তো যেমন আমি আপনাদের আরো সংক্ষিপ্ত একটা রোগী লিপি দেই। মানুষের বেলায় না, গরুর বেলায়। আমি কিন্তু আপনারা কি মনে করেন জানি না, আমি গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর সবাই ওষুধ দিই। যে রোগী আসুক আমি তাকে ওষুধ দিই এবং এই হোমিওপ্যাথিক ওষুধই দিই। তো আপনারা এই যে উলান খোলা রোগ এখন অহরহ দেখা যায়। যারাই গরু পাললে, আপনার গাভীওয়ালা গরু পালে, এই দুধওয়ালা গরু পালে, তাদের দেখা যাচ্ছে অহরহ আফটার ডেলিভারি, ডেলিভারি হয়েছে ঘন্টাখানেক পরে এসে হাজির হয়েছে, ডেলিভারি হয়েছে একদিন পর এসে হাজির হয়েছে, ডেলিভারি হয়েছে 2 দিন পর এসে হাজির হয়েছে। কি হয়েছে? উলান খুলেছে, বাসায় গরু লাফালাফি করতেছে, ওখানে হাত দেওয়া যাচ্ছে না, দুধ নাই। আজকে আমাদের এই এলাকায় কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তাররা এই ওষুধ দেওয়া বন্ধ করেছে। আর তারা দেখছে যে তাদের ওষুধ ইঞ্জেকশন দেওয়ার সাথেই এমনও নজির আছে যে 20 কেজি দুধ হচ্ছে, সেই গরুর দুধ শুকায় গেছে। পরে আমার ওষুধ খেয়ে খেয়ে তারা ভালোও হয়েছে এবং 5-6 কেজি পর্যন্ত দুধ দেখা দিছে, কিন্তু 20 কেজিতে আর পৌঁছানো সম্ভব হয় নাই। অ্যান্টিবায়োটিকের ক্ষমতা কত বেশি এটা আমাদের ভাবতে হবে। যার কারণে আমার এই এলাকায় কিন্তু অধিকাংশ গাভিওয়ালারা এখন হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ায় আফটার ডেলিভারি বিশেষ করে, এবং তাছাড়াও বিশেষ করে অন্যান্য ক্ষেত্রেও হোমিওপ্যাথিক ওষুধের খুবই কার্যকারিতা। গরুর অ্যালার্জি রোগ হোক, সলগলাপুলা রোগ হোক, পেটের পীড়া হোক, ও জ্বর সর্দি কাশি হোক, যাই হোক না কেন আমি সর্ব বিষয়েই গরু ছাগলের ওষুধ দিই। ইনশাল্লাহ ফলাফলও খারাপ পাই না। তো আপনারা খেয়াল রাখবেন, মানুষের বেলায়ও যে ওষুধ ও গরুর বেলায়ও সেই একই ওষুধ। মানুষেরও যে লক্ষণ, গরু ছাগলেরও সেই একই লক্ষণ। এই ক্ষেত্রে বেলোডোনা রোগীর যে লক্ষণ, উত্তপ্ততা, আরেকটিমতা, ব্যথা, জ্বালা ফোলা, ক্ষণে হ্রাস ক্ষণে বৃদ্ধি, স্পর্শ কাতরতা, গরমে আরাম, এই লক্ষণগুলো থাকলে আপনারা গরু গাভীকেও দেবেন বেলোডোনা, এবং পাশাপাশি গরুর জ্বরও এসে যেতে পারে। এবং এই জ্বর আফটার ডেলিভারি জ্বর হলে আপনারা জানেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মারাত্মক, একে বলে শীতিকা জ্বর। এই ডেলিভারির পরে 40 দিনের মধ্যে যদি রোগীর জ্বর আসে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হয়, এবং গুরুত্বের সঙ্গে না দেখলে এখানে রোগীর বড় রকমের বিপর্যয় ঘটে যেতে পারে। তা আপনি যদি বেরোটোনা ব্যবহার করেন, রোগীর জ্বরও যাবে, গরুর জ্বরও যাবে, আর তার উলান ফুলান রোগও কমে যাবে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেখানে বেলেডোনা, ব্রায়োনিয়া এবং ফাইটোলকা, 3টা ওষুধের তুলনামূলক আলোচনা আপনাকে সবসময় প্রস্তুত রাখতে হবে। এই 3টা ওষুধের যে কোনো একটা ঔষধ বেশি বেশি ক্ষেত্রে প্রয়োজন হয়। যদি রোগীর এরকম উত্তপ্ততা, জ্বালা ফোলা, ব্যথা, জ্বর থাকে, সেক্ষেত্রে আপনি বেলেডোনা দিবেন। যদি সবই থাকবে, জ্বর থাকবে না, সেক্ষেত্রে দিবেন ফাইটোলক্কা। তার মানে জ্বর থাকবে না বলতে উত্তপ্ততা থাকবে না। আর ব্রায়োনিয়া হবে, ব্রায়োনিয়ার ক্ষেত্রে তো মোটামুটি সবারই মুখস্থ হয়ে গেছে, কিন্তু এর পার্থক্য হলো দুধ শুকোয় যেয়ে যদি রোগীর উলান খোলা রোগ দেখা দেয়, সেই ক্ষেত্রে হবে ব্রায়োনিয়া। দুধ শুকোয় যেয়ে যদি উলান খোলা রোগ দেখা দেয়, সেটা মানুষের বেলাও হতে পারে, গরু ছাগলের বেলাও হতে পারে। যার বেলায় হোক না কেন আপনারা এগুলো পরীক্ষা করবেন। এবং আমি মনে করি যে অন্য প্যাথিরা যেখানেই ওষুধ প্রয়োগ করে, আমাদেরও সেই সব ক্ষেত্রে বেছে নিয়ে আমাদের সচেষ্ট হওয়া দরকার, এবং সেই সব ক্ষেত্রে ওষুধ নেওয়া প্রয়োজন। কারণ হোমিওপ্যাথির সুনাম, হোমিওপ্যাথির সফলতা যদি প্রমাণ করতে হয়, তাহলে এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। দেখেন
হোমিওপ্যাথিতে মানুষের এক ওষুধ, গরুর এক ওষুধ, ছাগলের আর এক ওষুধ, কবুতরের আর এক ওষুধ, এবং এর জন্য কোম্পানিও আলাদা, এর জন্য লাইসেন্সও আলাদা। আর আমাদের হোমিওপ্যাথি যেহেতু প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং লক্ষণ ভিত্তিক আমরা ওষুধ প্রয়োগ করি, সেহেতু আমার এই বেরোডোনা এ দেশেও তা, ওই আমেরিকাও তা, ওই ইন্ডিয়াও তা, ও ইংল্যান্ডেও তা। এবং ওই গরুর বেলায় আপনি এখানে বসেও যে লক্ষণে বেরোডোনা দিবেন, ও সৌদি আরবে যে বসে পড়েও সেই লক্ষণে বেরোডোনা দিতে পারেন, কারণ লক্ষণ কখনো পরিবর্তিত হয় না। সেজন্যে আমাদের এই ওষুধ, ভারতের ওষুধ একরকম, আর ইন্ডিয়ার বাংলাদেশের ওষুধ একরকম, জার্মানি একরকম। যেমন হোমিওপ্যাথিতে দেখেন যে ভারতে গেলে বাংলাদেশ ওষুধ পাওয়া যায় না, পাকিস্তান গেলে ভারতের ওষুধ পাওয়া যায় না, কিন্তু এই বেরোলো না, সারা বিশ্বে এক, এই আর্নিকা সারা বিশ্বে এক। যার কারণে এটা হয়েছে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। তো আমরা যদি লক্ষণের পরে গুরুত্ব দিয়ে আমরা সর্বক্ষেত্রে প্রত্যেক প্রাণীর উপরেই আমরা এটা প্রয়োগ করতে পারি, এবং ইনশাল্লাহ যদি লক্ষণকে কেন্দ্র করে সুস্থ সুন্দরভাবে লক্ষণ সংগ্রহ করে আমরা ওষুধ নির্বাচন করতে পারি, অবশ্যই আমরা সুফল পাব। তো যাই হোক সাথী বন্ধুরা, আপনারা যদি রুগী লিপি তৈরির কৌশল শিখতে চান, আপনারা মেসেঞ্জার আমার এই ফেসবুকেই জানাবেন, তাহলে আমি পরবর্তীতে এই রুগী লিপি তৈরির কৌশল নিয়ে আলোচনা অনুষ্ঠান করব, অথবা পরবর্তীতে অন্য যে কোনো ওষুধ নিয়ে আলোচনা করবো, এবং সেটা আমি সময় মতো আপনাদের জানিয়ে দেব। তো সময় যেহেতু অনেক হয়েছে, আজ আমি আমার অনুষ্ঠান তো শেষ করতে যাচ্ছি অবশ্য, কিন্তু শেষ করার আগে আরেকটু বলি, যদি আলোচনায় কোনো ভুল ভ্রান্তি কারো নজরে ধরা পড়ে, নজরে থাকে যে এখানে ভুল, সেগুলো আপনারা সংশোধনী দিবেন। আমরা চেষ্টা করব সংশোধনীর মেনে নেওয়ার জন্য, গ্রহণযোগ্য হলে অবশ্যই মেনে নেব, কারণ আমরা এখানে ভুল শিখতেও চাই না, ভুল শেখাতেও চাই না। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমি আমার আজকের মতন আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।